মানে মাঝে মাঝে মনে হতে পারে যে পড়াশোনা কি ওভাররেটেড না, হ্যাঁ, রাইট? এটা জি ক্লাসরুমে কখনো শেখা যাবে না, না, রাইট? এটা এটা কাজ ফেল করে করে শিখতে হবে শিখতে এবং হবে। বিজনেস মানে এমন একটা জিনিস যে আপনি বারবার পড়ে যাবেন, পড়ে গেলে আবার দাঁড়াতে হবে। বাট ওই অনেকে হয় কি এই যে এন্টারপ্রেনারশিপের চক্করে মানে তাদের ক্যারিয়ার ছেড়ে এসে ব্যবসায় চলে আসে, দেন ব্যবসাও মানে তারা দাঁড়াতে পারে না, দেন দে লুজ এভরিথিং, রাইট? রাইট, ওখানে যারা হোয়াইট পিপল তারা যে ফ্যাসিলিটিটা পায় ওটা আমরা এশিয়া থেকে গিয়ে ওই ফ্যাসিলিটিটা পাই না। তো এই Hello all, আমি আবু মোহাম্মদ সায়েম, FCCA. This is our season 2 of the Professionals podcast. আমরা আজকে আসলে একটা খুব কন্ট্রোভার্সিয়াল ইস্যু নিয়ে কথা বলবো and তার সাথে সাথে একটা প্রফেশনকে ডাইসেক্ট করব, সেটা হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি প্রফেশন। দি কন্ট্রোভার্সিয়াল ইস্যু যেটা আমি বলেছি সেটা হচ্ছে পড়ালেখা কি ওভাররেটেড কিনা। সো আজকে আমার গেস্ট হিসাবে আমার অনেক প্রিয় একটা ছোট ভাই আছে. So I have known him for a long time. He happens to be one of my junior in school as well as university junior and একজন fellow chartered certified accountant as well as a CA. So let me introduce you to our guest today, who is Mahim Tanvirul Islam, and he's here today. And আমি ওর ইন্ট্রোডাকশন দেওয়ার আগে আমি মাহিমের কাছে একটু জানতে চাই যে আমি তোমাকে চিনি অ্যাজ এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসাবে। ইউ স্টার্টেড ইউর ক্যারিয়ার হচ্ছে HSBC ব্যাংকে, তুমি ইংল্যান্ডে গিয়েছো। আমি তোমার সাথে পার্টনার হিসাবেও কাজ করেছি এবং এখনও অনেক বিজনেস কনসালটেন্সিতে একসাথে কাজ করি। বাট যে জিনিসগুলো জানি না তোমার সম্পর্কে সেগুলো একটু বলো, তোমার ইন্ট্রোডাকশন। জি, আসসালামু আলাইকুম। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি সাইম ভাইকে। সাইম ভাইকে সাথে আমার সম্পর্ক 2000 সাল থেকে আমি বলবো। আমরা একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, আমরা প্রতিবেশী ছিলাম, একসাথে কাজ করছি। সো থ্যাংক ইউ, আমি এই ধরনের একটা অপরচুনিটি পেয়েছি অনেকের মাঝে বা অনলাইনে কিছু বলার জন্য। আমি তানভীর ইসলাম মাহিম, আমি একজন প্রফেশনাল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আমি 2টা সিএ বডির মেম্বার, একটা হলো এসএসসিআর ফেলো মেম্বার, একই সাথে বাংলাদেশের লোকাল সিএ বডির অ্যাসোসিয়েট মেম্বার এবং ট্যাক্স প্রফেশনাল। আমি পুরোদস্তুর এখন প্র্যাকটিস করছি। আর হচ্ছে যে ইয়েস, আমার সম্বন্ধে সাইম ভাই অনেক কিছুই জানেন, খুব বেশি অজানা নেই। তারপরে বলবো যে হ্যাঁ, আমি আগে যেটা করেছি, আগে থেকেই আমি কিছু এন্টারপ্রেনারশিপে ছিলাম এবং এন্টারপ্রেনারশিপ থেকে এখন আমি নিজে একটা সিএ ফার্মের সাথে সরাসরি ডিরেক্টর পজিশনে আছি এবং আমার যে ফার্ম আছে নাম হচ্ছে এম রশিদ জামান অ্যান্ড কোং। এই ফার্মে প্রায় 30 জন টিম মেম্বার আমার সাথে সরাসরি কাজ করছে। আমরা অ্যাকাউন্টস, অডিট, ট্যাক্স, ভ্যাট এই রিলেটেড অনেক ধরনের সাপোর্ট দিচ্ছি। সো এই বিষয়টার সাথে আমরা সাইম ভাইয়ের সাথেও অনেক ধরনের কাজ পূর্বে আমাদের কনসালটেন্সিতে হয়েছে। সো আর আমি যে ফার্মের কথা বললাম, এই ফার্মটা এই 2024 সালের মার্চ মাসে এস্টাবলিশ করেছি। হয়তোবা এই জায়গাটায় হয়তো সাইম ভাইয়ের অনেক কিছু জানা হয়নি, এই আর কি। সো এই পর্যন্ত। ধন্যবাদ। হ্যাঁ, মানে কংগ্রাচুলেশনস অন কামিং টু প্র্যাকটিস। আমরা প্র্যাকটিস বলতে যেটা বুঝি আজকে সেগুলো নিয়ে আলাপ করবো। আমরা অনেক টেকনিক্যাল টার্মে কথা বলবো না, রাদার আমরা চেষ্টা করব হচ্ছে ব্যাপারটা আমাদের পার্টিকুলারলি যারা হচ্ছে লেম্যান বলি যাদেরকে, জেনারেল পিপল যাতে বুঝতে পারে সেরকম করেই কথাটা বলবো। সো সবার আগে একটা কথা বলি, তুমি তো অনেক পড়াশোনা করেছো লাইফে, লাইক তুমি ইউ ডিড ইউর ব্যাচেলার্স ইন ফাইন্যান্স ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, ইউ ডিড ইউর MBA, দেন অ্যাট দি সেম টাইম তুমি ACCA পড়েছো, তারপরে আবার CA পড়েছো। তার মানে তোমার অনেক 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 পড়াশোনা। সো আজকাল আমরা যেটা দেখতে পাই যে পড়াশোনা করে যারা আসলে আর্ন করছে তাদের থেকে বেশি পড়াশোনা না করে, মানে একটা মানে কথা চলছে সোসাইটিতে, পড়াশোনা না করে যারা সে কন্টেন্ট ক্রিয়েটর, সে অনেক বিজনেসম্যান আছে, তারা লাইফে আসলে খুব বেশি পড়াশোনা করে না, দে বিকেম দি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এবং তারা যারা পড়াশোনা করছে তাদেরকে চাকরি দিচ্ছে। সো মানে মাঝে মাঝে মনে হতে পারে যে পড়াশোনা কি ওভাররেটেড না। মানে তোমার ওপিনিয়ন কি, পড়াশোনা কি আসলে ওভাররেটেড? আমি আসলে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে পড়াশোনা আসলে যতটুকু দরকার ততটুকু করলেই যথেষ্ট। আমরা অনেক সময় অনেক ডিগ্রি পিছনে দৌড়াই, একটা ডিগ্রি শেষ করে আরেকটা ডিগ্রির পিছনে যাই। আমি আমার নিজের পয়েন্ট অফ ভিউ দিয়েও যদি বলি যে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে BBA MBA করার পরে আমি প্রথমে SSCA করেছি। SSCA করার পরে আমার মনে হলো যে আমি বাংলাদেশে প্র্যাকটিস করব এবং বাংলাদেশে যখন প্র্যাকটিস করতে গেলাম তখন একটা অডিট রিপোর্ট সাইন করার একটা রাইটের ব্যাপার থাকে, ওটা লোকাল CA বডির মেম্বার না হলে এটা সম্ভব না। তো সেক্ষেত্রে আবার ICB করা,
মানে আমি বলবো যে একই পড়াশোনা আমি ডাবল করেছি, এসএসসি এবং আইসিএবি, অর্থাৎ দুইটা সিএবির পড়াশোনা, একই ধরনের পড়াশোনা, এবং দুইটা পড়াশোনা প্রায় 12 বছর গিয়েছে। তা আমি আমার অন্য ফেলোদেরকে বলবো যে আসলে আমি হয়তো প্রথম থেকে প্রপার ভিশনারি ছিলাম না, বা আমি হয়তো আমার প্রপার গাইডেন্সটা ছিল না, যে কারণে আমাকে একই পড়াশোনা ডাবল করতে হয়েছে। তা আমি বলবো যে আপনারা শুরু থেকেই ফোকাস হন। আসলে পড়াশোনা ওভার রেটেড, আমি এই সেন্সে বলবো যে আসলে আমাদের পড়াশোনার পাশাপাশি যেটা দরকার, আমি যে ফিল্ডে পড়াশোনা করছি সেটার আমি প্র্যাকটিক্যালি কাজ কতটুকু জানি সেটা ভেরি ইম্পর্টেন্ট। আমি শুধু থিওরিক্যালি খুব ভালো হলাম, বাট আমি প্র্যাকটিক্যালি কাজ কম করলাম, তখন আমি প্র্যাকটিক্যাল ফিল্ডে ভালো করতে পারবো না। তো যে প্রফেশনেই যায় না কেন, সেটা ডাক্তারি বা অ্যাডভোকেসি অথবা কন্টেন্ট ক্রিয়েটর, বা এখন আইটি সেক্টর অনেকেই কাজ করে। তো ওইটা পার্টিকুলার একটা বিষয় থিওরিক্যাল নলেজের পাশাপাশি প্র্যাকটিক্যালি তাকে অনেক বেশি কাজ করা জরুরি, কাজের সাথে সম্পৃক্ত হওয়া জরুরি, এবং যত বেশি সে কাজের সাথে সম্পৃক্ত হবে পড়াশোনার পাশাপাশি, সে প্র্যাকটিক্যাল ফিল্ডে অনেক বেশি ভালো করার সুযোগটা থাকে। তো এই কারণে আমি বলবো যে পড়াশোনার পিছনে শুধু শুধু না দৌড়িয়ে পড়াশোনার পাশাপাশি প্র্যাকটিক্যাল কাজের পিছনে তাকে আরও বেশি ফোকাসিং হওয়া উচিত বলে আমি মনে করি। হ্যাঁ, আমি তোমার সাথে কিছুটা একমত এখানে। কারণ হচ্ছে গিয়ে দেখা যায় যে অনেকেই বলে যে ইউনিভার্সিটি ডিগ্রি ইজ ইম্পর্টেন্ট, বাট আমি মনে করি ইউনিভার্সিটি পড়ার পাশাপাশি ইউ হ্যাভ টু হ্যাভ হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স অ্যাজ ওয়েল। স্টুডেন্ট লাইফে যদি যত বেশি এক্সপিরিয়েন্স নেওয়া যায় তত বেটার, রাইট? জি, আমি এগ্রি করি, এবং আরও মনে করি এটা ডিপেন্ড করে। কেউ যদি ডক্টর হতে চায় বা এরকম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা লয়ার এরকম স্পেশালাইজড ফিল্ডে সার্ভিস দিতে চায়, তাদের জন্য একটা কোয়ালিফিকেশন, পার্টিকুলারলি প্রফেশনাল কোয়ালিফিকেশন, সিএ, এসিসি এগুলো দরকার। লয়ারদের জন্য দে নিড টু বি ব্যারিস্টার অর অ্যাটলিস্ট মানে অ্যাডভোকেট হওয়া দরকার। ডক্টরদের জন্য এমবিবিএস এন্ড স্পেশালাইজড ডিগ্রি দরকার। বাট কেউ যদি মার্কেটিং ফিল্ডে কাজ করতে চায়, আমার মনে হয় না আসলে ডিগ্রি খুব একটা বেশি হেল্প করে, রাদার দ্যান হচ্ছে যে ট্রেন্ডি যে টুলসগুলো আছে, মার্কেটিং যে ক্রিয়েটিভিটি দেখানোর যে জায়গাগুলো, ওগুলো নিয়ে যত বেশি কাজ করবে সে তত বেশি শিখবে, রাদার দ্যান তার ডিগ্রি তাকে যতটা হেল্প করবে। আর কেউ যদি এন্টারপ্রেনারশিপে আসতে চায়, সেখানে আমার মনে হয় না পড়াশোনা, তার মনে হচ্ছে কি যত আগে ব্যবসায় আসবে তত তাড়াতাড়ি ভুল থেকে শিখবে এবং তত তাড়াতাড়ি বড় হবে, রাইট? সো এটা হচ্ছে আমার ওপিনিয়ন। বাট তোমার কাছে আরো বেশি কিছু জিনিসপত্র জানতে চাচ্ছি। ফর এক্সাম্পল, ইউ হ্যাভ ওয়ার্কড ইন ইংল্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশ। তুমি আবার জব করেছো কর্পোরেটে লাইক এইচএসবিসি অ্যান্ড ডিফারেন্ট, ধরো টেক্সটাইলের তুমি সিএফও ছিলা। আবার অ্যাট দি সেম টাইম তুমি কিন্তু একটা এন্টারপ্রেনারও ছিলা, বিকজ ইউ হ্যাড এ এডুকেশন কনসালটেন্সি। বিদেশে অনেক স্টুডেন্ট তোমার হাত দিয়ে গিয়েছে। অ্যাট দি সেম টাইম তুমি এখন আবার ওই ইন্ডাস্ট্রি থেকে শিফট করে এখন পুরোদস্ত একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। সো ইন্ডিপেন্ডেন্ট বিজনেস ভালো না, কর্পোরেটে যখন তুমি 6 ফিগার স্যালারি পেতা ওইটা বেশি এনজয় করেছো, মানে কোনটা কেমন? জি, সাইম ভাই খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্টে হাইলাইট করেছে, সেটা হচ্ছে জব ভার্সেস বিজনেস বা এন্টারপ্রেনারশিপ। আমি একটা জিনিস বলবো যে আমি শুরু থেকে প্রথমে বেশ কিছু জবের সাথে সম্পৃক্ত ছিলাম, এইচএসবিসি এবং আদার্স। আমার লাস্ট জব ছিল হলো আমি একটা ইউনিভার্সিটির ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে কাজ করেছি, এবং আলহামদুলিল্লাহ ভালো স্যালারি সেখানে পেতাম। তো একটা জিনিস আমার কাছে সবসময় মনে হয়, জব মানে হলো একটা টাইম বাউন্ডিং একটা ওয়ার্ক, এবং জবটা হলো এমন যে একজন এন্টারপ্রেনিয়রের স্বপ্ন তৈরি করার ক্ষেত্রে আপনি কাজ করছেন। এখানে আপনার ব্যক্তিগত স্বপ্নটাকে ওভাবে তৈরি হচ্ছে না। আপনি হয়তো মান্থ এন্ডে একটা ফিক্স একটা রেমুনারেশন পাচ্ছেন, ইটস এ সেফ লাইফ, আপনার তেমন কোনো ঝুঁকি বা চ্যালেঞ্জ নিতে হচ্ছে না। আর বিজনেস বা এন্টারপ্রেনারশিপ হচ্ছে যে আপনাকে ফুললি চ্যালেঞ্জ নিতে হচ্ছে, আপনি আপনার স্বপ্ন তৈরি করছেন, এবং এই স্বপ্ন তৈরি করার জন্য আপনি হয়তো আরও অনেক আপনার জুনিয়রদেরকে আপনি আপনি আপনার সাথে নিচ্ছেন। এতে করে আপনার এন্টারপ্রেনারশিপের পাশাপাশি এমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে। একটা জব হোল্ডার কিন্তু এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারে না, একজন এন্টারপ্রেনার অনেক পিপলদেরকে এমপ্লয়মেন্ট করতে পারে। বর্তমানে আমার অর্গানাইজেশনে প্রায় আমি 30+ স্টাফদেরকে কাজ করাই, সো এটা কিন্তু আমার জন্য অনেক বড় একটা এইখানে কাজ একটু করে। তোমাকে আমি ইন্টারাপ্ট করব। জি, প্লিজ। সেটা হচ্ছে কি, হ্যাঁ তুমি অনেক লাকি যে তুমি জি। সাকসেসফুল হয়েছো, বাট অনেকে হয় কি এই যে এন্টারপ্রেনারশিপের চক্করে মানে তাদের ক্যারিয়ার ছেড়ে এসে ব্যবসায় চলে আসে, দেন ব্যবসায়ও মানে তারা দাঁড়াতে পারে না, দেন দে লুজ এভরিথিং, রাইট? সো দেখা যায় যে মানে তোমার কি মনে হয় জব ছেড়ে যারা অ্যাকচুয়ালি সুইচ করে এন্টারপ্রেনারশিপে আসতে চায়, তাদের আসলে কি ধরনের প্রিপারেশন নিয়ে আসা উচিত, কখন আসা উচিত কখন আসা উচিত না, এটা কিভাবে তুমি এখানে আমি যেটা বলবো যে বিজনেস এন্টারপ্রেনারশিপ অলওয়েজ রিস্কি। আমি আমার প্রথম যে বিজনেসটা আসি সেটা একটা স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম ছিল। ওই বিজনেসে আমি প্রথম ইনকামটা করি, অর্থাৎ প্রথম যে সময় আমি পকেটে টাকাটা নিতে পারি সেটা 1.5 বছর পরে।
অর্থাৎ ফার্স্ট ১.৫ বছরে আমি কোনো টাকা পকেটে নিতে পারিনি। উল্টা আমাকে পকেট থেকে টাকা দিতে হয়েছে। তো এই যে স্ট্রাগলিং এর একটা টাইম, এটা সমস্ত বিজনেসম্যানদের কিন্তু এটাকে হজম করতে হয় এবং এই কারণে কিন্তু এন্টারপ্রেনাররা তৈরি হয় না। কারণ এই যে ফান্ডিং এর যে ব্যাপারটা, আমাদের কোনো ফাইন্যান্সিং ইনস্টিটিউশন কিন্তু এন্টারপ্রেনারদেরকে ফান্ড দেয় না। তাদেরকে আইদার নিজ থেকে অথবা পরিবার থেকে ফান্ডিংটা তার ম্যানেজ মানে করতে হয়। কত বছরের টাকা পকেটে জি। নিয়ে যে এই কয় বছর পর্যন্ত আমার মিনিমাম টাকা পকেটে নিয়ে ব্যবসায় নামতে হবে, এরকম কি কোনো কাইন্ড অফ রুলস তোমার মাথায় সেট আমার করা? কাছে মনে হয় ১ থেকে ১.৫ বছরের মিনিমাম একটা স্ট্রাগলিং টাইম তাকে মাথায় নিতে হবে এবং বিজনেস মানে এমন একটা জিনিস যে আপনি বারবার পড়ে যাবেন। পড়ে গেলে আবার দাঁড়াতে হবে। ওই মেন্টালিটি থাকতে হবে। ওই মেন্টালিটি না থাকলে বিজনেস বা এন্টারপ্রেনার হিসেবে এসে কিন্তু সে সার্ভাইভ করতে পারবে না। তার মানে ফেলিওর ইজ আ পার্ট অফ দি গেম। জি, তো জি, ফেলিওর পেয়ে ডেফিনিটলি। ভয় পাওয়ার কিছু নাই। যদি না। তুমি ব্যবসায় লস করো, তুমি আবার অন্যদিকে জি, ব্যবসা ট্রাই করা উচিত, সেটা জি, কি জি, মানে ইজ রাইট। দ্যাট দি ওয়ে? বিজনেস কখনো অনেক সময় বিজনেস চেঞ্জ করতে হয়, মডেল চেঞ্জ করতে হয়, স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হয়। তো ওটা বিজনেসের সাথে থাকতেই কিন্তু সেটা হয়। হ্যাঁ? রাইট, এটা জি। ক্লাসরুমে কখনো শেখা যাবে না, না, রাইট? এটা এটা কাজ ফেল করে করে শিখতে হবে। শিখতে হবে। জি, মানে সব জি, বিজনেসম্যানই মোটামুটি লাইফে ফেল করেছে, বাট জি, সবাই কিন্তু বলে না এটা, যে জি, মানে আমরা জি, শুধু সাকসেস স্টোরিটা দেখি, বাট ওই জি, সাকসেসফুল পারসনেরই জি। হয়তো আরো 10টা অ্যাটেম্প্ট ছিল যেগুলো সাকসেসফুল হয় নাই। রাইট, ব্যাপারটা তো রাইট, রাইট, সেরকমই অনেকটা, রাইট, তাই না? রাইট, রাইট, আচ্ছা এক্সাক্টলি। ঠিক আছে। তাহলে বিদেশ ছেড়ে আসলা কেন? বাংলাদেশের মানুষের স্বপ্ন হচ্ছে ইংল্যান্ডে গিয়েছো জি, পড়তে, ইউ হ্যাড গুড কোয়ালিফিকেশন, তুমি চেষ্টা করলে তো ইংল্যান্ডে থেকে যেতে জি, পারতা। সো দেশ ছেড়ে আই মিন লাইক হোয়াই ডিড ইউ কাম ব্যাক? আসলে এই কোয়েশ্চেনটা সাইম ভাই আমাকে করছে। সাইম ভাইয়ের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। সাইম ভাই আমার মতো বাইরে থেকে দেশে এসেছে। আমি বলব যেটা আ আমরা বাংলাদেশে একটা ফার্স্ট ক্লাস সিটিজেন বা ফার্স্ট ক্লাস লাইফ আমরা মেইনটেইন করতে পারি। আর বাইরের দেশে কিন্তু সেই লাইফটা আমাদের পক্ষে মানে আমরা কিন্তু ওখানে আমরা অনেক জায়গায় বঞ্চিত হই। ওখানে যারা হোয়াইট পিপল তারা যে ফেসিলিটিটা পায় ওটা আমরা এশিয়া থেকে গিয়ে ওই ফেসিলিটিটা পাই না। তো এইটা একটা আমার কাছে মনে হয় যে বড় একটা কারণ। আরেকটা হলো যে আমি আমার দেশে আমার পরিচিত পরিমণ্ডলে আমি যতটা দ্রুত সাকসেস হতে পারবো, বাইরের দেশে ওই সাকসেসটা হওয়াটা আমার কাছে মনে হয় যে আরো বেশি চ্যালেঞ্জিং। আর ফ্যামিলি একটা ম্যাটার্স তো থাকেই, ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট থাকে। ওই এইটা নানাবিধ প্লাস কাজ। আমি একটা নোটিস জি, করছি, যেমন আমরা তো চার্টার্ড জি, অ্যাকাউন্টেন্সি প্রফেশন, আমি যদি জি, ইংল্যান্ডে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতাম, এখন যারা আমার জি, ফ্রেন্ডরা ওখানে আছে চার্টার্ড জি, অ্যাকাউন্টেন্ট, জি, ওদের ক্লায়েন্ট বেস যখন দেখি যে এশিয়ানরা এশিয়ানদের কাছে যায়, আই মিন লাইক জি। ওর ক্লায়েন্ট বেসে আমি একটাও হোয়াইট ক্লায়েন্ট দেখি না হুম, মোস্টলি। হুম, হোয়াইট ক্লায়েন্ট থাকলেও সেটা ইস্ট ইউরোপিয়ান ক্লায়েন্ট, হুম, মানে নট হুম, লাইক ওয়েস্ট ইউরোপিয়ান প্রপার হুম, হোয়াইট ক্লায়েন্ট। কিন্তু when it comes to মানে হোয়াইট চার্টার্ড হুম। অ্যাকাউন্টেন্ট, তাদের ক্লায়েন্ট বেস আবার হোয়াইট, তার মানে কি জি, তারা কিন্তু ওখানে গিয়েও একটা সেগ্রিগেটেড লাইফ লিড করছে, জি, তারা কিন্তু জি, মেইন স্ট্রিমে ঢুকতে পারছে না অ্যাজ এ জি, জি, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। সো জি, তখন জি। আমার কাছে মনে হলো ওখানে হুম, গেলেও তো একটা গেটোর মধ্যে থাকতে হচ্ছে। গেটো মিনস হুম, লাইক বাংলাদেশি কমিউনিটি নিয়েই কাজ করছে, রাইট? এর জি, বাইরে জি, আর বেরোচ্ছে না, মেইন জি, স্ট্রিমে জি, জি, যেতে পারছে না আনলেস ইউ আর ওয়ার্কিং ফর এ কর্পোরেট। রাইট। ওকে, সো সেই অ্যাঙ্গেল থেকে যদি দেখি, তোমার কাছে মনে হয়েছে বাংলাদেশে এসে তুমি ভালো করেছো, as far as I understand, right? জি, আলহামদুলিল্লাহ। জি, আচ্ছা আচ্ছা, ভেরি গুড। সো দ্যাটস সামথিং এ গুড ফর হুম, লাইক, সো এই মোমেন্টে আই উড লাইক আস্ক আওয়ার মানে আওয়ার যে অডিয়েন্স, যে হুম, ইউ গাইস ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ইন মাইন্ড, তোমরা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো। তোমরা আমাদেরকে ইউ কুড অ্যাকচুয়ালি আস্ক এনিথিং অ্যান্ড এভরিথিং, আমরা হয়তো একটা ফার্দার কোনো একটা এপিসোডে সেগুলো অ্যাড্রেস করার ট্রাই করবো, অ্যান্ড কেমন লাগছে সেটাও জানাতে পারো। লেটস মুভ অন টু দি ইয়োর প্রফেশন। এখন আসি যে যারা কমার্স বা বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনা করে, তাদের আসলে আলটিমেট গোল হয় কি? কর্পোরেটে একটা খুব ভালো জব করবে, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল হওয়ার জন্য তাদের একটাই প্রফেশন থাকে, সেটা হচ্ছে গিয়ে তারা তো আর ডক্টরস হতে পারবে না। তারা তো তাদের জন্য দেখা যায় যে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ইজ ওয়ান অফ জি, দি জি, ওয়েল রিভিয়ার্ড, মানে জি, সবাই খুব পছন্দ করে, বা সোসাইটিতে দে হ্যাভ লাইক লস অফ হুম, গুড, মানে পিপল হ্যাভ গুড রিগার্ডস টুয়ার্ডস দি প্রফেশন। জি, সো তুমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি প্রফেশনটা আবার অনেকের কাছে খুব একটা মানে পিপল হ্যাভ ভেগ আইডিয়া অ্যাবাউট হোয়াট দে ডু। ফর এক্সাম্পল, আমি অসুস্থ হলে আমি কিন্তু একটা ডক্টরের কাছে যাব, সো জি, আই নো আমি অসুস্থ হলে ডক্টরের কাছে যাই। জি, আমার যদি কোনো ক্রিমিনাল অফেন্স হয়, তাহলে বা আমার এগেনস্টে কেউ যদি হিট করে, কেউ আমাকে যদি কোনো ক্ষতি করে, আমি লয়ারের কাছে যাই। রাইট। বাট কোনো বিপদে না পড়লে তো সাধারণত প্রফেশনালদের কাছে মানুষ যায় না। সো চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের কাছে কোন টাইপের বিপদে পড়লে মানুষ আসে? So এটা আচ্ছা। হয়তো অনেকেই জানে না। আচ্ছা, আমি এটা এখানে বলো। এটা উদাহরণ দিয়েই বলি। যেমন ডাক্তারের কাছে একজন রোগী যায়, সেও একটা অসুখ হওয়ার পরে বা যখন সে খুব ফিল করে যে এই মুহূর্তে না গেলে আমার অনেক সমস্যা তৈরি হবে, তখনই সে কিন্তু যাচ্ছে। এবং ডাক্তারও অনেক সময় বলে যে, "না, আপনি অনেক লেট করে এসেছেন। এখন আসলে কিছু করার নেই" বা তখন তার অনেক ড্যামেজ হয়ে যায় বা ক্ষতির কারণ হয়। আমি ওইটার সাথেই তুলনা দেব আমাদের প্রফেশনকে। আমাদের কাছেও যখন ক্লায়েন্টরা আসে, আমরা দেখি যে সে আসলে অনেক দিন যাবতই ট্যাক্স, ভ্যাট বা প্রফেশনাল কোনো জায়গায় একটা গ্যাপ
করে ফেলেছে এবং সেই গ্যাপটা এখন আমাদেরকে মিটিগেট করতে গেলে অনেক ধরনের তাকে অনেক খরচ করে সলভ করতে হয়। তখন এখানে একটু আমরাও ইন্টারাপ্ট করি, যেমন আমি জি জানি অনেক স্টার্টআপ তারা ভালো ব্যবসা করছে, কিন্তু তারা যখনই ফান্ড রেজ করতে যায় তখনই হুম তাদেরকে যারা ফান্ড দিবে তারা বলে কি হুম তোমাদের কি সব ট্যাক্স রিটার্ন গুলো সাবমিট জি করা জি আছে কিনা, হুম তোমাদের এইটা আপডেট করা আছে কিনা, তোমাদের হুম অ্যাকাউন্টস ঠিক মতো প্রিপেয়ার করো কিনা, রাইট? রাইট তখন দেখা যায় তারা দৌড়ে আসে একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কাছে যে আমরা 3 বছর ধরে ব্যবসা করতেছি, আমাদের কোনো কিছু ঠিক নাই, এগুলো সব ঠিক করে জি দেন, নাহলে জি তো ফান্ডিং পাচ্ছি না। রাইট সো তার মানে কি তারা যদি ইয়ার 1 থেকেই একজন হুম অ্যাডভাইজার নিয়ে কাজ করতো তাহলে কিন্তু রাইট ওই রাইট যখন রাইট ফান্ড রেজ করে ওই সমস্যাটা পড়তো না, তাই না? রাইট এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমি সাইম ভাইয়ের ওইটা পয়েন্ট দিয়ে একটু কন্টিনিউ করি। সেটা হলো আমি একটা আমার অভিজ্ঞতার একটা শেয়ার করি। আমি একটা ক্লায়েন্টের কাছে গিয়েছিলাম 5 বছর আগে। 5 বছর আগে আমি গিয়ে তাকে বললাম, তখন সে মাত্র একটা বিজনেস স্টার্ট করে, একটা ল্যাবরেটরি অর্থাৎ একটা ডায়াগনস্টিক সেন্টার স্টার্ট করছিল। তখন তাকে বললাম যে আপনি যে বিজনেসটা স্টার্ট করছেন আপনাকে কিন্তু সঠিকভাবে অ্যাকাউন্টস মেনটেন করতে হবে এবং প্রত্যেকটা খরচের অ্যাগেন্সটে একটা ট্যাক্স হয় এবং ভ্যাট হয়, এটা আপনাকে দিতে হবে এবং রিটার্ন দিতে হবে। তখন আমি তখন তার কাছে একটা ছোট্ট একটা চার্জ বললাম, আমাদের প্রপোজাল যে এটার জন্য একটা 10,000 টাকা ছোট একটা অ্যামাউন্ট তাকে বললাম যে এই পেমেন্টটা করলে আমরা আপনাকে এগুলো গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা আরো 5 বছর আগের কথা। তখন সে চিন্তা করলো যে না, 5,000 টাকা 10,000 টাকা তো অনেক টাকা, অযথা এই টাকা কেন দেওয়ার দরকার আছে, এটা আমরা নিজেরাই করি। তো 5 বছর পরে এখন সে আমাকে আবার কল করলো। আমি তার কাছে গেলাম, যাওয়ার পরে সে বলল যে একটা বড় ধরনের একটা চিঠি চলে আসছে ট্যাক্স অফিস থেকে। আমি চিঠিটা পড়ে দেখলাম যে সে গত 5 বছরে কোনো ধরনের খরচের ট্যাক্স ভ্যাটের যে প্র্যাকটিস বা কমপ্লায়েন্সগুলো আছে এটা কোনোটাই ফিল করেনি এবং সেই কারণে তার ট্যাক্স অফিস থেকে 4 কোটি টাকার একটা ঝামেলা তার কাছে চলে আসছে। ও মাই হ্যাঁ, গড! যেটা এই যে ব্যাপারটা, যে বিজনেসম্যানরা কিন্তু বুঝতে পারছে না যে আসলে কিভাবে চলতে হয়। আমাদের আসলে ট্যাক্স আইনে অনেক কিছু বলা আছে। আপনি যে জিনিসটা আজকে ৩ টাকা দিয়ে সলভ করতে পারেন, সেটা যদি নিয়মটা না মানেন, তাহলে দেখা যায় পুরো খরচের উপর একটা বড় ধরনের ট্যাক্স ইমপ্লিকেশন চলে আসে। সেটা একটা ব্যবসায়ের জন্য অনেক বড় ধরনের একটা তার বার্ডেন মানে তৈরি হয়। ফিউ থাউজেন্ড টাকা খরচ করে লাখ জি, লাখ টাকা সেভ করতে পারে। অবশ্যই দ্যাটস সম্ভব। হাউ, মানে তার জি, মানে ফর দি ক্লায়েন্টস যারা জি, ইভেন নতুন ইয়াং আছো, জি, তোমরা যদি বিজনেস স্টার্ট করতে যাও, ইফ ইউ ডু নট হ্যাভ এ অ্যাডভাইজার লাইক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফ্রম দি ভেরি বিগিনিং, তোমরা গ্রো করার পরে দেখা যাবে গভর্নমেন্ট তোমাদেরকে কয়েক লাখ টাকার একটা বিল পাঠাই জি, দিবে, জি। তখন কিন্তু আসলে ওইটা সলভ করতে আরো মানে লয়ার ধরতে হবে, হুম, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ধরতে হবে, অফিস হুম। খরচ আছে, এগুলো করতে তোমার আরো অনেক টাকা, সেই টাকা তো দিতেই হবে, সাথে আরো অনেক টাকা দিবে। সো চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা ওই টাকা সেভ করতে পারে। দ্যাটস ফার্স্ট থিং। থ্যাঙ্কস ফর আরেকটা এক্সপ্লেইনিং। পয়েন্ট একটু এড করতে চাই, শিওর, সেটা শিওর, হলো গো অন। আমি তো একটা ট্যাক্স ব্যাট নিয়ে বললাম, আবার ধরেন একটা ওই বিজনেসম্যানই যখন ধরলাম ২-৩ বছর পরে একটু গ্রো করলো, তখন তার বাইরের ফান্ড দরকার হলো। বাইরের ফান্ড যখনই নিতে যাবে, সেটা কোনো লোন বা এরকম কোনো পার্সপেক্টিভে, তখন কিন্তু তারা বলবে যে আপনার অডিট রিপোর্ট আছে কিনা, অ্যাকাউন্টস আছে কিনা, কাগজপত্রগুলো দেখান। তখন কিন্তু তাদের সেটা গুছানো থাকে না। তখন আমাদের কাছে যখন আসে, তখন আমরা দেখি যে তাদের কোনো ব্যাংকিং কোনো রেকর্ড নেই বা তারা কোনো রেকর্ডই মেইনটেইন করেনি। তখন রাইট। তাদের জন্য কিন্তু সেই রিপোর্টগুলো তৈরি করাটা একটা চ্যালেঞ্জ হয়ে যায় এবং এই কারণে অনেকেই কিন্তু লোন নিতে পারে না, কারণ তারা শুরু থেকে ভুলগুলো করে যায়। আচ্ছা, সো এই হ্যাঁ? ক্ষেত্রে আমি একটা অডিয়েন্সকে বলি, যদি ইফ ইউ আর ইনটু বিজনেস, so if you have any query regarding business advisory, so you feel free to drop your message. আমরা কিন্তু অ্যাডভাইস দেয়, কজ আমাদের হুম, এই দি প্রফেশনালস অনেক অডিয়েন্সই কিন্তু অন্টারপ্রেনার্স এবং অনেক পার্টিসিপেন্টও অন্টারপ্রেনার্স। সো অন্টারপ্রেনার যারা আছেন তারাও কিন্তু আপনাদের অ্যাডভাইজারির জন্য ইউ ক্যান কন্ট্যাক্ট আস, অ্যান্ড থ্যাংক ইউ ফর enlightening people about what chartered accountants do. বাট এখন একটু একটু ইয়াং জেনারেশনের জন্য আসি জি, বেসিক্যালি। সো ইয়াং জেনারেশন, অ্যাজ উই নো, যে সিএ ফার্মে যখন জব করে আমাদের একটা স্টিগমা আছে, সেটা হচ্ছে সিএ ফার্মে এনভায়রনমেন্ট নিয়ে একটা স্টিগমা আছে, যে ওখানে এনভায়রনমেন্ট খুব একটা কাজের ভালো না, সিনিয়ররা অনেক বুলি করে। আসলে কি তাই সিএ ফার্মে এনভায়রনমেন্ট সম্পর্কে? কাজ ইউ আর আহ, নাও এ ওনার অফ এ সিএ ফার্ম, হোয়াট ডু ইউ থিঙ্ক? আচ্ছা, এটা আমিও শুনেছি। তবে আমি কখনো দেখিনি। কারণ আমিও ফার্মে ছিলাম। আমি আমাদের ফার্মেও সেই বাট এনভায়রনমেন্টটা আমি খেয়াল কিন্তু একটু করিনি। শেয়ার করি, আমার জি, অনেক স্টুডেন্ট ডিফারেন্ট সিএ ফার্মে থাকে। সো জি, জি। ডিফারেন্ট সিএ ফার্মের কিন্তু ডিফারেন্ট এক্সপেন্স। রাইট, অবভিয়াসলি রাইট। কিছু সিএ ফার্মে বুলিড হয়, জি, জি, জি। অ্যান্ড হতে পারে। জি, কিছু সিএ, যেমন আমি যদি তোমার ওখানে পাঠাই, আমি জি, 100% শিওর এটা হবে না, কাজ আই নো জি, ইউ। জি, সো লিডারশিপ যদি এরকম হয়, নিশ্চয়ই জি, তার ম্যানেজাররাও এটা জি, করবে না, জি। রাইট? রাইট। তো সেই ক্ষেত্রে মানে তোমার কি মনে হয় যে এই এনভায়রনমেন্টে ইমপ্রুভ করার স্কোপ আছে? ইজ দেয়ার এনি রুম ফর ইমপ্রুভমেন্ট এই ইন্ডাস্ট্রিতে টু ডেফিনিটলি অ্যাট্রাক্ট ইয়াং জেনারেশন
জি, to work জি, for CA জি, firms? জি। আসলে এটা টোটালি মেন্টালিটির ব্যাপার। আপনাদেরকে আসলে যারা সিএ পড়তে আসবেন, আপনাদেরকে একটা জিনিস বলব, আপনারা যখন পড়তে আসবেন বা কোনো ফার্মে জয়েন করবেন, তখন দেখবেন আপনি কার আন্ডারে কাজ করছেন। ওই ব্যক্তি বা ওই পার্টনারের সাথে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং করে নেবেন, যার সাথে আপনার মেন্টাল স্ট্যাবিলিটি হয়। কারণ আপনাকে কিন্তু আসলে শিখতে হবে একজন ভালো মেন্টরের কাছ থেকে। হ্যাঁ? আপনি আসলে এই জায়গায় বার্গেনটা করেন যে, আপনাকে যাতে সেখানে ট্যাক্স, ভ্যাট বা ভেরিয়াস এলিমেন্ট শেখার সুযোগটা দেওয়া হয়। অনেক ফার্মে আছে যে সে ৩ বছর কাজ করেছে একটা সিঙ্গেল এলিমেন্টে। লাইক সে ক্যাশ ইনসেন্টিভে কাজ করেছে। অন্য জিনিস শিখতে পারেনি। ওই জায়গাটা আপনার এইজন্য পয়সাটাকে বার্গেন না করে আপনার কাজটাকে বার্গেন করেন এবং মেন্টরকে সিলেক্ট করেন, প্রপার মেন্টর যে আপনাকে শিখাইতে পারবে। সো কারণ এই সো আমি বুলিংটা কিন্তু যদি আসে এটাকে ওই জায়গা ধরো থেকে। জি, বলি যে জি, ধরো সাম আপ করার জন্য, অ্যাজ ইউ জি, সেইড, জি। যে আগে দেখতে হবে যে আসলে ফার্মের লিডারটাকে, আই মিন লাইক রাইট। পার্টনারটাকে, তার জি, মেন্টালিটি কেমন, এটা জি। কিভাবে জানা যায়? মানে আমি একটু তোমাকে ইন্টারাপ্ট এটা রিলেশনশিপ বা আপনার নেটওয়ার্কিং এর মধ্যে দিয়ে আপনি দেখবেন, অথবা যদি আপনার ডাইরেক্ট কোনো নেটওয়ার্ক না থাকে, আপনি কোনো ভায়া নেটওয়ার্ক ইউজ করেন। যে আপনার ফর এক্সাম্পল আপনারা যদি কেউ পড়তে চান, সাইম ভাইয়ের সাথে অনেক সিএ ফার্মের পার্টনারদের কানেকশন আছে। ওটা তার কাছে আসতে পারেন। সে আপনাকে সে কানেকশনসটা দিতে পারে। এভাবে আপনার অন্য ওইভাবে ইনডাইরেক্ট নেটওয়ার্ক ইউজ করতে পারেন। আরেকটা হ্যাঁ? সেকেন্ড পয়েন্ট যেটা বললা সেটা হচ্ছে যাতে ডিফারেন্ট টাইপের কাজ শেখার স্কোপ থাকে জি, সেটা জি। ইনশিওর করে আসতে হবে রাইট, যদি একটা রাইট, এলিমেন্টে। সো রাইট। দ্যাটস এ ভেরি গুড পয়েন্ট, দ্যাটস এ জি, ভেরি গুড পয়েন্ট। জি, আচ্ছা, আরেকটা যদি বলি যে সিএ ফার্ম রিলেটেডই, অ্যাজ ইউ জি। নো ইউ রিক্রুট পিপল, অনেক হুম, স্টুডেন্টস হুম, যারা হচ্ছে বিজনেস স্টাডিজ বা অ্যাকাউন্টেন্সি, ফাইন্যান্স, হুম, এইচএসসি এগুলো নিয়ে পড়ছে। হুম। সো when it comes to recruitment, as I know you will be recruiting in future as well, জি। কি ক্রাইটেরিয়া দেখে you recruit students? আসলে আমরা ২ টা এলিমেন্টকে খুব গুরুত্ব দেই। একটা হলো তার ইংলিশ এবিলিটিটা, সে কমিউনিকেট করতে পারছে কিনা। আরেকটা হলো তার আ আ কম্পিউটার এফিশিয়েন্সিটা। কারণ এই ২ টা জিনিস খুব ইম্পোর্টেন্ট। আপনি ওয়ার্ড, এক্সেল ভালো পারেন কিনা। আর ইন আর পার্টিকুলার আই থিংক এক্সেল এর স্কিলটাকে হ্যাঁ, বেশি, এক্সেল খুব। স্কিলটাকে বেশি দেওয়া হয়। আর বেসিক অ্যাকাউন্টিং না জানলেই হয়। এই ৩ টা জিনিস যে মিট করে আমরা কিন্তু তার তাদেরকে মানে নেওয়ার এটা তো চেষ্টা করি। খুব বেশি ইয়ে করার দরকার হয় না, as far জি, as I understand, যে জি। মানে if your English বা communication হুম, skill is good, হুম। আর একটা হচ্ছে if your কম্পিউটার স্কিল। computer skills is হুম। good, and also তার যদি বেসিক বেসিক অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং সম্পর্কে, জি, তার মানে এটা জি। হলে ইন্টারভিউ প্রসেস। এন্ড ইউ পারফেক্টলি সি ওকে। আরেকটা জিনিস আমি যখন রিক্রুট করি, হুম, আরেকটা দেখি যে তার আসলে ইমোশনাল ইন্টেলিজেন্সটা কি হুম, আছে, হুম, সে হুম, দুইটা বকা খেয়েই হুম। জব ছেড়ে চলে যাবে কিনা, নাকি ওটাকে মেন্টাল হ্যান্ডেল করতে, স্ট্যাবিলিটি ইজ মেন্টাল ইম্পোর্টেন্ট। স্টেবিলিটি জি, আছে কিনা, এবং তার জি, অবজেক্টিভটা কি। জি, এবং লাস্টের দিকে আমরা চলে আসছি, আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে গিয়ে ইয়াং জেনারেশনের টার্গেট করে বলছি। অনেকেই জি, আমাদের দেশে দে গো অ্যাব্রোড স্টাডি পারপাস। অ্যাজ ফার অ্যাজ আই নো, আজকাল কিন্তু একটা সিএ ফার্মে অ্যাসেট ভ্যালুয়েশন রিপোর্ট লাগে। জি, জি। তো কেউ যদি বিদেশে পড়তে যায় তাহলে সিএ ফার্ম তাকে কিভাবে হেল্প করতে পারে? আচ্ছা। একটা জিনিস বলি, সেটা হলো যারা বাইরের দেশে যায় তাদেরকে একটা জিনিস প্রুভ করতে হয় যে সে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট বা তার প্যারেন্টস ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, এটাকে তাকে প্রুভ করতে হয়। এবং এই একটা কারণেই কিন্তু ম্যাক্সিমাম রিজেকশনটা আসে এম্বাসি থেকে। তো ওইটাকে প্রুভ করার জন্য তাকে যেটা করতে হয়, তার যত অ্যাসেট আছে, তার যা ইনকাম ব্যাকআপ আছে, সেটা একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দ্বারা একটা রিপোর্ট, যেটাকে আমরা সিএ অ্যাসেট ভ্যালুয়েশন রিপোর্ট বলি, এই রিপোর্টটা বর্তমানে এম্বাসিগুলো চাচ্ছে এবং সেখানে স্পষ্টভাবে লিখে দেয় যে সিএ অ্যাসেট ভ্যালুয়েশন রিপোর্ট ভেরিফাইড বাই এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এই জিনিসটা একটা রিকোয়ারমেন্টে চলে আসছে, যে কারণে আমাদের কাছে প্রচুর স্টুডেন্ট আসে যারা এই রিপোর্টটার ক্ষেত্রে আমাদের সহযোগিতা চায়। আমরা তাদের কাগজপত্র, ডকুমেন্টস দেখে আমরা এই রিপোর্টটা জেনারেট করার জন্য চেষ্টা করি। আপনারাও যদি এই ধরনের সাপোর্ট প্রয়োজন হয়, আপনারা সাইম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। সাইম ভাইয়ের থ্রুতে আমাদের কাছ থেকে সহযোগিতাটা নিতে পারবেন। সো জি, দি ইয়াং ক্রাউড আউট দেয়ার, চার্টার্ড অ্যাকাউন্টেন্টসটা যে শুধুমাত্র বড় বড় বয়স্ক লোকজনের, বড় বড় বিজনেসম্যানকে সাপোর্ট করে সেটা না। চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা কিন্তু অ্যাজ ইয়াং অ্যাজ ইউ গাইজ দুইভাবে সাপোর্ট করতে পারে। নাম্বার ওয়ান হচ্ছে দে ক্যান হেল্প ইউ ইফ ইউ ওয়ান্ট টু অ্যাসপায়ার টু বি আ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। সো ফার্মে থেকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেওয়ার একটা সুযোগ থাকে। অর ইফ ইউ অ্যাসপায়ার টু গো অ্যাব্রড ফর ইউর হায়ার স্টাডিজ, তাহলে কিন্তু যখন অ্যাসেট ভ্যালুয়েশন রিপোর্ট, মানে প্যারেন্টসের ইকোনমিক সলভেন্সি প্রুফ করার জন্য একটি ইন্ডিপেন্ডেন্ট সার্টিফিকেশনের যখন দরকার হয়, তখন চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা কিন্তু ওই অ্যাসেটগুলো ইভ্যালুয়েট করে, প্যারেন্টসের অ্যাসেটগুলোকে ইভ্যালুয়েট করে সেই সার্টিফিকেশনটা দেয়। সো রাইট। দিস ইজ হাউ ইউ ক্যান বি, ইউ ক্যান এনগেজ উইথ এ চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্ম। অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এই এপিসোডে আমরা ট্রাই করেছি চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা কী ধরনের সার্ভিস না সেটা ডাইসেক্ট করার জন্য। অ্যাট দি সেম টাইম ট্রাই করেছি ইয়াং জেনারেশন যেন ফ্রম দি ভেরি বিগিনিং প্র্যাকটিক্যাল কাজ শেখার জন্য ফোকাস করে, রাদার দ্যান জাস্ট গেইনিং ডিগ্রিজ অ্যান্ড স্টাফ। এটা কিন্তু এখনকার যুগে খুব বেশি দূরে নিবে না। সো কেউ যদি স্টুডেন্ট লাইফে কাজ করতে চায় ফাইন্যান্স অ্যাকাউন্টিংয়ে, সো উই মাইট হেল্প ইউ উইথ দ্যাট অ্যাজ ওয়েল।
and also definitely বি ইন মানে আমাদের এখানে যদি কমেন্ট ড্রপ করে দেয় যে কোনো ধরনের রিলেটেড কোশ্চেন, সেটা ক্যারিয়ার গাইডেন্স হোক, সেটা হচ্ছে গিয়ে রিলেটেড টু বিজনেসের সাপোর্ট, যেমন একটা বিজনেস স্টার্ট করতে চাচ্ছি, আমরা কিভাবে স্টার্ট করলে আমাদের ফিউচার যে কমপ্লায়েন্সগুলো ঠিক মতো করবো, আমরা কোনো বিপদে পড়বো না, সেই ধরনের সাপোর্ট যদি ইফ ইউ হ্যাভ অলরেডি এ বিজনেস, তার অ্যাকাউন্টস থেকে শুরু করে ভ্যাট রিটার্ন, ট্যাক্স রিটার্ন, এই রিলেটেড কোনো সাপোর্ট দরকার হলে উই উইল বি হেল্পফুল। থ্যাংকস ফর মেকিং ইয়োর টাইম অ্যান্ড কামিং হিয়ার, অ্যান্ড ডু ইউ হ্যাভ এনি লাস্ট ওয়ার্ডস টু সে টুয়ার্ডস দি towards the audience? অ্যাকচুয়ালি আমার মনে হয় যে আজকে যারা অডিয়েন্সরা আজকে এটা দেখছে অনেক ম্যাক্সিমাম হয়তো বিজনেস ব্যাকগ্রাউন্ডের। তো আমি সবাইকে একটা জিনিস বলবো যে, এবং আমি ধরে নিচ্ছি আপনারা ম্যাক্সিমাম ইয়ং জেনারেশন, আমি আপনাদেরকে উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি অ্যাকাউন্টেন্ট হতে চান তাহলে 4টা জিনিসকে আপনার মাথায় রাখতে হবে, আপনাকে 4টা জিনিস জানতে হবে। একটা হলো অ্যাকাউন্টস, অডিট, ট্যাক্স, ভ্যাট। এই 4টা জিনিস যখন আপনারা ভালো করে শিখতে পারবেন তখন আপনারা একজন অ্যাকাউন্টেন্ট হতে পারবেন। একজন অ্যাকাউন্টেন্ট আর কেউ যদি তোমার মতো বিজনেসম্যান হতে চায় তাহলে কি জানতে হবে? অ্যাকচুয়ালি অ্যাকাউন্টেন্ট হওয়ার পরে আপনাদের 2টা অপশন থাকবে। একটা হলো সেই অ্যাকাউন্টেন্ট হয়ে আপনি একটা কর্পোরেট ফিল্ডে কাজ করবেন, অথবা আপনি আমার মতো কোনো ফার্ম দিয়ে প্র্যাকটিস করবেন। এখন এটা টোটালি আপনার ইন্টেনশন। ধরো অ্যাকাউন্টেন্সি ফার্ম দিল না, হি ওয়ান্টস টু জি। ডু সাম আদার বিজনেস, হ্যাঁ, জি, জি, সেক্ষেত্রে জি। তোমার এই এডুকেশন এক্সপেরিয়েন্স কিভাবে দেখেন এখন এমন একটা জিনিস, যে বিজনেসে যান সেখানে আপনাকে কোনো অ্যানালিটিক্যাল মাইন্ড থাকতে হবে, আপনাকে রিসার্চ করতে হবে, অ্যাকাউন্টিং নলেজ থাকতে হবে। অ্যাকাউন্টিং নলেজ থাকলে সে যে কোনো বিজনেসে কিন্তু সে নিজেকে ভালো করতে পারবে। হ্যাঁ, তো অ্যাকাউন্টিং এমন একটা জায়গা, সে ব্যাংকে ভালো কাজ করতে পারে, বিজনেসে ভালো কাজ করতে পারে, আমাদের মধ্যে প্র্যাকটিসে আসতে পারে, অথবা কোনো কোম্পানিতে সে ভালো কাজ করতে পারবে। ঠিক আছে? তো এইটার পাশাপাশি একটা প্রফেশনাল ডিগ্রি দরকার, সেটা এসএসসি হতে পারে, সেটা আইসিবি হতে পারে। আপনার জন্য যেটা কনভিনিয়েন্ট হয় সেই ডিগ্রিটা যদি থাকে, আপনার জন্য সামনে আগে যাওয়াটা অনেক সহজ হবে আমি মনে করি। জি। ভেরি মেনি থ্যাঙ্কস মাহিম, থ্যাঙ্কস ফর ইয়োর টাইম, অ্যান্ড আজকে আমরা এপিসোডটা এখানেই শেষ করছি। And please make sure that if you have any query, just feel free to drop your message underneath the video. And next episode কোনো একটা সময় will be interacting with you with another topic with another people from different backgrounds. Thank you all. থ্যাংক ইউ সাইম ভাই, আমাদেরকে সুযোগ দিয়েছেন, এবং আশা করি আরো কোনো এপিসোডে যদি সুযোগ থাকে আমরা আবার দেখা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। Hopefully it will be an ongoing জি, process. Thanks জি, for coming. জি।